गुड इवनिंग स्टूडेंट, साउंडটা ক্লিয়ার কিনা একটু জানাবে। গুড ইভিনিং স্টুডেন্ট, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবে। আচ্ছা, স্ক্রিনটা দেখ শো করছে। আচ্ছা, তোমাদের আজকে টপিক দেখতেই পাচ্ছ, পিরিয়ডিক টেবিল। ওকে, পিরিয়ডিক টেবিল আজকে স্টার্ট করছি। তো আজকেরটা ধরে নিতে পারো ইন্ট্রোডাকশন ক্লাস, সমস্ত বেসিক যা যা পিরিয়ডিক টেবিলে লাগবে। ওকে, কারোর যদি কোনো সাউন্ডের কিছু প্রবলেম থাকে সে জানাবে চ্যাটে। পিরিয়ডিক টেবিলের যা সমস্ত কিছু আছে, মোটামুটি ইন্ট্রোডাকশন হিসেবে যা যা পড়তে হবে তোমাদের, আজকে আমি সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। প্রথমেই আমি কিছু বেসিক জিনিস বলবো। যেমন ধরো পিরিয়ডিক টেবিল, আমরা যখন কোনো একটা টপিক স্টার্ট করব বা পড়াশোনা করব, আমাদের সবসময় এমটা লক্ষ্য রাখতে হবে যে আমরা এটা পড়বো কেন টপিকটা, তাই তো? তাহলে দেখো, এই যে টপিকটা যেটা আমি বলছি, সেম ভাবেই আমি সেম কোয়েশ্চেনটাই করছি যে এটা আমরা পড়বো কেন, পড়ে 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 আমরা এখান থেকে আমাদের আউটকামটা কি, আমরা কি কি জানতে পারবো। দেখো, এটা হলো একদম একটা বেসিক একটা চ্যাপ্টার, যেটা যেটা তোমাদের অলরেডি হয়ে গেছে। একটা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি হয়ে গেছে, ওটাও একটা বেসিক চ্যাপ্টার, প্রচুর ওখান থেকে কোশ্চেন আসছে সব পরীক্ষাতে। তারপর অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছি, অ্যাটমিক স্ট্রাকচারটা চলছে, দুটো ক্লাস মোটে হয়েছে। তো ওটাও একটা বেসিক চ্যাপ্টার। এই যে চ্যাপ্টার গুলো কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে, কারণ এর ওপর বেস করে যা যা আমরা পড়বো, অ্যাপ্লিকেশন গুলো অন্যান্য টপিকে পড়বো, অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে তাতে মোটামুটি এই কনসেপ্ট গুলোই সব লাগবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা। তো পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়ালি কি, দেখো, এটা হলো অ্যাকচুয়ালি এলিমেন্ট। আমরা যদি এলিমেন্ট ধরে নিই যে আহ, যে সমস্ত এলিমেন্ট বলতে আমরা কি বুঝেছি, যে সাবস্টেন্স যা দিয়ে তৈরি, মানে এটা হলো একটা ইউনিট। এলিমেন্ট হলো যে কোনো সাবস্টেন্সের একটা বিল্ডিং ব্লক, তাই তো? বিল্ডিং ব্লক একটা ইউনিট। একটা এলিমেন্ট দিয়ে কি হয়, একটা এলিমেন্ট দিয়ে, মানে এলিমেন্ট হচ্ছে একটা জাস্ট উপাদান, ওই অনেকগুলো এলিমেন্ট নিয়ে একটা সাবস্টেন্স তৈরি হয়। তো এই যে এলিমেন্ট গুলো, এগুলো কোথায় থেকে এলো, এদের প্রপার্টি কিরকম, এদের ক্যারেক্টারিস্টিক কি, এরকম কিছু ক্লাসিফিকেশন নিশ্চয়ই থাকবে সমস্ত এলিমেন্টের। এবার এই যে এলিমেন্ট গুলোর কে কি করা হয়েছে, যেমন ধরো আমাদের একটা কি আছে, অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা কি, যে আমরা কোথায় আছি, কোথায় বসবাস করছি, কোন কান্ট্রিতে আছি, কোন স্টেটে আছি, অ্যান্ড স্টেটের কোন ডিস্ট্রিক্টে আছি। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যাড্রেস। সেম ভাবে ধরো একটা এলিমেন্ট, সাপোজ আমি ধরে নিলাম অক্সিজেন। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার কোথায় হলো, উম তোমরা একটুখানি কেরিয়ার জন্য টিমের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার কোথায় হলো বললে এটা তো অ্যান্সার দেওয়া মুশকিল, তোমরা একটু টিমের সাথে কথা বলে নাও। ঠিক আছে, চলো। আচ্ছা, আম, এই যে তোমার যেটা আমি বলছি, ধরো অক্সিজেন, এটা এটা কি, এটাও পিরিয়ডিক টেবিলের একটা বিশেষ স্থানে আছে। ঠিক আছে, অক্সিজেনটা কোথায় আছে, যেহেতু তোমরা অলরেডি পিরিয়ডিক টেবিল পড়ে এসেছো, সেই কারণে আমি এগুলো বলছি। ঠিক আছে, তো অক্সিজেনটা আমরা কোথায় জানি, গ্রুপ 16 আছে। গ্রুপ 16 এর সেকেন্ড পিরিয়ডে আছে অক্সিজেন।
ঠিক আছে? তো তাহলে কি আমি অ্যাকচুয়ালি অক্সিজেনকে কি করছি, তার একটা অ্যাড্রেস বলতে পারছি যে এই পজিশনে আছে। ঠিক আছে, এই পজিশনে আছে, আমরা একটা অ্যাড্রেস বলতে পারছি। তো এই যে অ্যাড্রেসটা, এটা কি হঠাৎ করে দিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে একটা জায়গায়? না, সেরকম নয়। এই যে পুরো ক্লাসিফিকেশন যে হয়েছে এলিমেন্টের, এদের যে ক্লাসিফিকেশন গুলো হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার ক্লাসিফিকেশন, কিভাবে হয়েছে? অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ। ওকে, অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ। দাঁড়ো একটু, একটা সেকেন্ড। দেখো, অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ, ঠিক আছে? তো তাহলে ক্লাসিফিকেশন আমরা বুঝতেই পারছি কিভাবে করা হয়েছে, আর কিভাবে তাদেরকে পিরিয়ডিক টেবিলের স্পেসিফিক একটা পজিশনে কিভাবে তাদেরকে প্লেস করা হয়েছে, কি অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ। তাহলে দেখো, এখানে আমরা এই যে পিরিয়ডিক টেবিল পড়ার পরে আমরা এখান থেকে কি কি করতে পারবো, আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের আমরা কিন্তু প্রপার্টি সম্বন্ধে বলতে পারবো। মানে কিরকম? ধরো আমি ধরলাম, তোমরা জানো এটা, যে অক্সিজেনের নিচে গিয়ে থাকে সালফার, মানে 16 গ্রুপেই গ্রুপ নাম্বার 16, তাতে অক্সিজেনের নিচে সালফার থাকে, যদিও এর পিরিয়ড নাম্বারটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে কি থার্ড পিরিয়ডে থাকে। বাট যেহেতু গ্রুপিং একই, মানে 16 গ্রুপের, সেই কারণে আমাদের যদি আমরা অক্সিজেনের প্রপার্টি যদি জানি, তাহলে সালফারের যদি প্রপার্টি আমাদের কেউ জানতে চাই, আমরা অক্সিজেনের সাথে কম্পেয়ার করে কি বলতে পারবো যে সালফারেরও এরকম এরকম প্রপার্টি হতে পারে, এদের ভ্যালেন্স ইলেকট্রন সেম, এদের ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে সেম। ঠিক আছে, তো এইভাবে আমরা বলতে পারবো প্রপার্টি। এবার এইখানে যে আমরা পিরিয়ডিক টেবিল পড়ার সময় এর যে হিস্ট্রি, মানে ব্যাকগ্রাউন্ড, কিভাবে পিরিয়ডিক টেবিলটা ধাপে ধাপে তৈরি হলো, সেগুলো ডিটেলস এখানে জানবো। ঠিক আছে, তো সেখানে আমরা অনেকগুলো কি করব, পিরিয়ডিক ল, পিরিয়ডিক ল আমরা এখানে শিখবো, যে কোন সায়েন্টিস্ট কোন ল দিয়েছেন, কিভাবে পিরিয়ডিক টেবিল গঠিত হলো। হঠাৎ করে এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের লং ফর্ম। ঠিক আছে, লং ফর্ম পিরিয়ডিক টেবিল, যেটা অনেক পরে এসেছে, যেটা তোমার মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা মেন্ডেলিপের ছিল। ঠিক আছে, মেন্ডেলিপ যে মডার্ন পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন, সেই যে পিরিয়ডিক টেবিল, সেটারও মডিফিকেশন হয়েছিল মোসলে যখন তার পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী মোসলে যখন পরীক্ষা নিরীক্ষা করেন, তারপর সেটার মডিফিকেশন হয়েছিল। ঠিক আছে, এখন আমরা যে লং ফর্ম পিরিয়ডিক টেবিলটা দেখছি, সেটা হচ্ছে তোমার ওই মডিফাইড যে মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল, সেটাই। আচ্ছা, এবার আমরা দেখো এখানে আর কি জানবো, আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, মানে এই যে অ্যাটমিক, আমরা যেটা জানি যে লং ফর্ম যে পিরিয়ডিক টেবিল, যেটা আমরা এখন স্টাডি করি, লং ফর্ম যে পিরিয়ডিক টেবিল, এটা কিভাবে সাজানো হয়েছে অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার। তাহলে আমরা এখানে কি জানবো, এখানে কিন্তু আমরা সিগনিফিকেন্স, অ্যাটমিক নাম্বারের সিগনিফিকেন্স, মানে একটা অ্যাটমিক নাম্বার কিভাবে একটা এলিমেন্টের প্রপার্টি ডিটারমাইন করে, সেটা আমরা পিরিয়ডিক টেবিল থেকে সুন্দরভাবে শিখে যাব। এবার দেখো, আমরা জানি যে 94 এলিমেন্টস আছে, যেগুলো হচ্ছে পিরিয়ডিক টেবিলের কি ন্যাচারালি অকারিং। ন্যাচারালি অকারিং মানে ম্যানমেড বা সিনথেসাইজ নয়। তো এইগুলো বাদে যে সমস্ত এলিমেন্ট আরো আছে, সেইগুলো আমরা এখানে স্টাডি করব। ঠিক আছে, আর আরেকটা যেটা বলার, যে যেগুলো হচ্ছে হেভি অ্যাটমিক নাম্বার এলিমেন্ট, হেভি অ্যাটমিক নম্বর এলিমেন্ট যেগুলো, দেখো হেভি অ্যাটমিক নাম্বার এলিমেন্ট যেগুলো, সেগুলো কি, এই এলিমেন্ট গুলো ধরো যেগুলো গ্রেটার দ্যান 100, ঠিক আছে, জেড ভ্যালু মানে অ্যাটমিক নাম্বার জেড জেড গ্রেটার দ্যান 100, সেই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা এখানে ইউপ্যাক নোমেনক্লেচার শিখবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউপ্যাক ন্যাচারাল এলিমেন্ট 92, না 94 হবে। ইউপ্যাক কেন হবে আমি পরে বলছি। দেখো,
হেভি অ্যাটমিক নম্বর এলিমেন্ট যেটা বলছি ইউপ্যাক, এদের আমরা ইউপ্যাক নোমেনক্লেচার শিখবো। ওকে, দেখো এবার এটা হয়ে গেল। নেক্সট আমরা কি দেখব, এখানে আমরা যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোর গ্রুপিং, মানে এগুলো কে কোন ব্লকে আছে। আমরা 4টে ব্লক পাবো, এস পি ডি এফ, ঠিক আছে, এস পি ডি এফ, এরকম 4টে ব্লক পাবো। ওকে, 4টে ব্লক পেয়ে গেলে আমরা সেখানে কি করব, এই 4টে ব্লকের মধ্যে দেখবো আমরা এলিমেন্ট গুলোকে সাজাতে পারছি। ওকে, এছাড়া আমরা এখানে কি করব, পিরিয়ডিক ট্রেন্ড অনুযায়ী, পিরিয়ডিক ট্রেন্ড মিন্স ব্যাপারটা কি রকম, ধরো আমরা অ্যালং পিরিয়ড যাব, এলিমেন্ট গুলোর মধ্যে আমরা অ্যালং পিরিয়ড যাব, আবার ডাউন পিরিয়ড, ঠিক আছে, ডাউন দ্য পিরিয়ড যাব, ডাউন দ্য গ্রুপ, সরি ডাউন দ্য গ্রুপ, মানে এইভাবে যখন আমরা অ্যালং পিরিয়ড যখন আমরা একটা সিরিজ দেখব বা ডাউন দ্য গ্রুপ যখন একটা সিরিজ দেখব, তখন এদের কি, এদের আমরা বিভিন্ন রকম ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি আমরা মেজার করতে পারবো। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি আমরা কিন্তু ডিটারমাইন করতে পারবো। ওকে, চলো মোটামুটি এখানে যেটুকু আমরা এখান থেকে পড়বো সেটা আমি এখানে বলেছি। এবার লাস্ট লাস্ট যেটা বলতে চাই, কিছু স্পেসিফিক প্রপার্টি আছে অ্যাটমের, কিছু স্পেসিফিক অ্যাটমের প্রপার্টি আছে, যেমন ধরো অ্যাটমিক রেডাই বা আয়নিক রেডাই, মানে তোমার অ্যাটমের যে ব্যাসার্ধ, অ্যাটমিক রেডাই। আর হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল, এনথালপি মানে ইলেকট্রন এনথালপি যেটা তোমার, আচ্ছা নর্মাল এনথালপি একটা আছে, আর একটা আছে ইলেকট্রন এনথালপি, যেটা আমি বলছি এখানে আমি লিখে দিচ্ছি মেনশন করে, ইলেকট্রন গেইন এনথালপি। দেখো এই যে বললাম আমি, এই ইম্পর্টেন্ট কয়েকটা প্রপার্টি অ্যাটমের, ঠিক আছে, ইলেকট্রন গেইন এনথালপি, আরো আছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, এগুলো আমরা স্টাডি করতে পারবো পিরিয়ডিক টেবিল থেকে, এগুলো আমরা পরপর স্টাডি করতে পারবো। আর কি করব, আর যেগুলো কিছু প্রপার্টি সেগুলো কম্পাউন্ডের বেসিসে, ঠিক আছে, যেমন মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তারপর তোমার বয়লিং পয়েন্ট, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার। ওকে, এগুলো কিন্তু আমরা সব পিরিয়ডিক টেবিল থেকেই স্টাডি করে নেব, নন মেটালিক ক্যারেক্টার। ওকে, দেখো এবারে আমি যেখানে আসছি, এবারে আমি একটা পিরিয়ডিক টেবিল, তার আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলবো, ঠিক আছে, একটা পিরিয়ডিক টেবিল, তার এই যে পিরিয়ডিক টেবিলটা আছে আমাদের যেটা এখন মডার্ন ফর্মে আছে, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলবো, কিভাবে প্রথম থেকে ইনভেনশন হয়েছে। একটু ভালো করে শুনবে, কেউ বোর হবে না, ক্লাসটা আজকে একটু লেংদি হবে হয়তো, কিন্তু যেগুলো বলবো সেগুলো তোমাদের জানাটা জরুরি। দেখো আমি পর বলছি, তোমরা একটু গল্পের মতো শোনো, এখানে নোট দেওয়া আছে, নোটে লেখা আছে, তোমরা লাইন বাই লাইন পরে পড়ে নেবে। দেখো এই যে মডার্ন যে পিরিয়ডিক টেবিলটা এসেছে আমাদের, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। তার আগে কি কি হয়েছে, তার আগে অনেক সায়েন্টিস্ট ছিলেন যারা কি করেছেন, হয়তো পুরোপুরি পিরিয়ডিক টেবিলের এরকম ফর্মে ধারণা দেননি, বাট তারা ক্লাসিফিকেশন করতে পেরেছিলেন কিছু কিছু এলিমেন্টে। যেমন ধরো আমি প্রথমেই বলছি একজন সায়েন্টিস্টের নাম, যার নাম হচ্ছে অ্যান্টোইন ল্যাভোইসিয়ার, ঠিক আছে। তিনি প্রথমে চেষ্টা করেন যে তোমার এলিমেন্ট গুলোকে মেটাল আর নন মেটালে গ্রুপিং করতে, ঠিক আছে, মেটাল আর কি বললাম নন মেটালে গ্রুপিং করেছিলেন। তো তিনি মোটামুটি 33 এলিমেন্টস
কে ক্লাসিফাই করতে পেরেছিলেন। আমি এগুলো পরে আবার ডিটেলসে আসছি। তারপর প্রায় 40 ইয়ার্স লেটার কি করেছেন একজন জার্মান ফিজিসিস্ট, তার নাম ডোবে রাইনার। ওকে, জোহান ডোবে ওলফাং ডোবে রাইনার। এবার দেখো তিনি কি করেছিলেন, তিনি এই যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি এলিমেন্টের স্টাডি করে তিনি কি করেছিলেন, কিছু 3টে করে গ্রুপ মানে ট্রায়েড গঠন করেছিলেন, যেটাকে বলা হয় ট্রায়েড, এরকম একটা নাম দিয়েছিলেন ট্রায়েড। 3টে করে এলিমেন্টের গ্রুপিং করেছিলেন। ওকে, যেখানে তিনি দেখিয়েছিলেন যে পরপর যদি আমরা 3টে এলিমেন্টের ট্রায়েড গঠন করি তাহলে মিডিলে যে এলিমেন্টটা আছে সেটার যে তোমার অ্যাটমিক ওয়েট সেটা অন্য প্রথম আর তৃতীয় মৌলের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ, তিনি এরকম একটা ধারণা দিয়েছিলেন। এরপর মোটামুটি এইসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা তো হতেই থাকে। তারপর যেটুকু ইনফরমেশন পাওয়া যায় যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় কেমিস্ট্রির ওপর জার্মানিতে 1860-তে। ওকে, সেখানে কি করা হয়েছিল, সেখানে তোমার ডিসিশন নেওয়া হয়েছিল যে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, এখানে লেখা আছে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1। এবার এর কম্পারিশনে কি করা হয়েছিল, অন্যদের অ্যাটমিক ওয়েট ডিটারমাইন করা হয়েছিল। মানে কিরকম, ধরো হাইড্রোজেনের 1 তাহলে কার্বন কত গুণ ভারী, এই যে এখানে লেখা আছে দেখো, ফর এক্সাম্পল কার্বন বিং 12 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন, সেই কারণে কার্বনের অ্যাটমিক ওয়েট হয়ে গেল 12, কেননা হাইড্রোজেনের চেয়ে কার্বন 12 টাইমস হেভিয়ার মানে ভারী, তো সেই কারণে অ্যাটমিক ওয়েট হয়ে গেল 12। এরপর নেক্সট কি কে দেন ধারণা, নেক্সট হচ্ছে দেন তোমার নিউল্যান্ডস। ঠিক আছে, জন নিউল্যান্ডস বলে তিনি ব্রিটিশ কেমিস্ট ছিলেন, তিনি ধারণা দেন। আবার কিছু কিছু তোমার কম্পাউন্ড এই এলিমেন্টকে তিনি ক্লাসিফাই করেছেন, সেটা কি, সেটা অ্যাকর্ডিং টু অ্যাটমিক ওয়েটই করেছিলেন। কিন্তু তিনি কিভাবে সাজিয়েছিলেন, তিনি যে লটা দিয়েছিলেন তার নাম হচ্ছে ল অফ অক্টেভ। ঠিক আছে, ল অফ অক্টেভ। তো এইভাবে তিনি মোটামুটি 7টা করে এলিমেন্টের গ্রুপ বানিয়ে বলেছিলেন যে তার পরের যে এলিমেন্টটা আসছে 8-তে, মানে 7টা এলিমেন্ট তিনি সাজানোর পরে নেক্সট যে 8 এলিমেন্টটা শো করিয়েছিলেন সেটা হচ্ছে প্রথম যে এলিমেন্টটা ছিল ফার্স্ট এলিমেন্ট, তার সাথে বলছে প্রপার্টি সেম। তো এইভাবে তিনি ল অফ অক্টেভটা দিয়েছিলেন। তারপর মেন্ডেলিভ দিয়েছেন। ঠিক আছে, মেন্ডেলিভ অ্যাকর্ডিং টু অ্যাটমিক ওয়েট সাজিয়েছিলেন। এবং তিনি এইভাবে যখন কম্পাউন্ড গুলোকে অ্যারেঞ্জ করতে গিয়েছিলেন, এই এলিমেন্ট গুলোকে অ্যারেঞ্জ করতে গিয়েছিলেন, তখন দেখেছেন যে কিছু এলিমেন্ট আছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি। তো তিনি আগেই কিন্তু এগুলো বুঝতে পেরেছিলেন, তিনি আগেই ডিটারমাইন করে ফেলেছিলেন যে কার পরে একটা করে এলিমেন্ট মিসিং আছে, কোন এলিমেন্টের পরে এলিমেন্ট মিসিং আছে, সেই জন্য তিনি সেই স্থানগুলো তার ফাঁকা রেখেছিলেন। ঠিক আছে, আনডিসকভার্ড যে এলিমেন্ট যেগুলো তখনো পর্যন্ত আবিষ্কার হয়নি সেগুলো তিনি আবার ফাঁকা রেখে দিয়েছিলেন। যেমন সেগুলোর নাম কি দিয়েছিলেন, এই যে একা অ্যালুমিনিয়াম। ওকে, যেটা অ্যালুমিনিয়ামের সাথে বলছে যে প্রপার্টি ম্যাচ করবে। ঠিক আছে, সেটা পরে আবিষ্কার হয়েছে গ্যালিয়াম, যেটার একা অ্যালুমিনিয়াম হিসেবে নাম দিয়েছিলেন। তো এরকম কিছু ঘটনা আছে। তারপর জার্মান কেমিস্ট লোথার মেয়ার, ঠিক আছে, ওই মানে মেন্ডেলিপের পরে পরে তিনিও পিরিয়ডিক টেবিলের একটা ধারণা দিয়েছিলেন মেন্ডেলিপের মতনই। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, অ্যাকচুয়ালি মেন্ডেলিপ যেহেতু প্রথমে তার আবিষ্কারটা পাবলিশ করে দিয়েছিলেন, সেই কারণে যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা ওটা জন্য মেন্ডেলিপই প্রসিদ্ধ। ঠিক আছে, সেটার জন্য লোথার মেয়ার প্রসিদ্ধ হয়নি। ওকে, তো এই হচ্ছে দেখো মোটামুটি এই হচ্ছে আবিষ্কার, তার এগুলোর জন্য অনেক কিছু তারা পুরস্কারও পেয়েছেন। এবার লাস্ট যেটা বলবো, এখন যে পিরিয়ডিক টেবিলটা আমরা দেখছি সেটা অ্যাটমিক নাম্বারের, সেটা কার বেসিসে হলো, সেটা হচ্ছে বিজ্ঞানী মোসলে, তিনি অ্যাটম থেকে অ্যাটমের এক্স রে নিয়ে কিছু এক্স রে ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, মানে এক্স রে এই যে এলিমেন্ট গুলোর সাথে করেছিলেন সেখানে তিনি দেখেছেন যে এই যে ফ্রিকোয়েন্সিটা এটা অ্যাটমের অ্যাটমিক নাম্বারের সাথে চেঞ্জ হচ্ছে। তো তিনি তখন বলেন যে অ্যাকচুয়ালি যে কোনো এলিমেন্টের
ক্যারেক্টারিস্টিকটা ডিপেন্ড করে অ্যাটমিক নাম্বারের ওপর, অ্যাটমিক ওয়েটের ওপর নয়। ঠিক আছে, তো সেখান থেকে আবার যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল মেন্ডেলিপের, সেটা আবার ভুল ত্রুটি সংশোধন করে করা হয়েছে যে মডার্ন লং ফর্ম পিরিয়ডিক টেবিল। তো চলো, এবার এটা ছিল ব্যাকগ্রাউন্ড। এবার আমরা ডিটেলসে পরপর আসছি। দেখো, অ্যান্টোইন ল্যাভোইসিয়ের, অ্যান্টোইন ল্যাভোইসিয়ের দেখো, এবার পরপর আমি বলছি। এখানে তিনি কি করেছেন দেখো, কতগুলো গ্রুপ করেছেন, ক্লাসিফিকেশন: অ্যাসিড মেকিং এলিমেন্টস, গ্যাস লাইক এলিমেন্টস, মেটালিক এলিমেন্টস, আর্থি এলিমেন্টস। অ্যাসিড মেকিং এলিমেন্টস মানে এরা কি করে, অ্যাসিড ফর্ম করে, সালফার, ফসফরাস, চারকোল। ওকে। গ্যাস লাইক এলিমেন্ট: লাইট, ক্যালোরিক, অক্সিজেন, অ্যাজোটে, হাইড্রোজেন। এগুলোকে তিনি এলিমেন্ট হিসেবে ধরেছিলেন। মেটালিক এলিমেন্ট: কোবাল্ট, মার্কারি, টিন, কপার, নিকেল, আয়রন। এগুলো হচ্ছে, এখানে লিস্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে মেটালিক এলিমেন্ট, মানে এদের মেটাল ক্যারেক্টার ছিল। আর আর্দি এলিমেন্ট, আর্দি এলিমেন্ট মানে যেগুলো মৃত্তিকাতে পাওয়া যায়, মৃত্তিকা সয়েলের মধ্যে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে আর্দি এলিমেন্ট। তো এইভাবে তিনি গ্রুপিং করেছিলেন অ্যান্টোইন ল্যাভোইসিয়ের। এগুলো সব বইতে ডিটেলসে পাবে না, তার জন্য এই নোট থেকে এগুলো পড়ে নেবে। আচ্ছা, এবার চলো নেক্সট। নেক্সট হচ্ছে ডোবেরাইনার্স ল অফ ট্রায়েড। তো এখানে তিনি কি বলেছিলেন দেখো, এখানে আমি একেবারে উদাহরণ দেখিয়ে দিই প্রথমেই। এই যে ডোবেরাইনার্স ল অফ ট্রায়েড যেটাকে বলছি, এটাকে কিন্তু বাংলায় আরেকটা সূত্র বলা হয়, সেটা হচ্ছে তোমার ত্রয়ী সূত্র। ঠিক আছে, ত্রয়ী সূত্র। দেখো, ত্রয়ী সূত্র। এবার এখানে দেখো, তিনি লক্ষ্য করেন যে এই যে মৌল, ধরো তিনটে করে আমরা এলিমেন্ট সাজালাম। এখানে আমি উদাহরণে চলে আসি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো, এদের যে তোমার অ্যাটমিক ওয়েট 7, 23, 39। এবার তিনি কি লক্ষ্য করেন যে এই যে তিনটে যে এলিমেন্ট, এরা হচ্ছে কি, এদের নেচার সেম, এদের ক্যারেক্টার সেম। এবার এদের দেখেছেন যে ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট, মানে লিথিয়াম আর পটাশিয়াম, এই দুটো এলিমেন্টের অ্যাটমিক ওয়েট আমরা যদি যোগ করি, দেখো 7 + 39, তাহলে এখানে কত হচ্ছে, 46। একে যদি আমরা অর্ধেক নিই, মানে বাই 2 করি, 23, তাহলে দ্বিতীয় এলিমেন্টের অ্যাটমিক ওয়েটটা হবে ওটাই। ঠিক আছে, দ্বিতীয় এলিমেন্টের, তাহলে আমরা কি দেখলাম যে তিনটে আমরা এখানে কি করেছি, তিনটে সেম ক্যারেক্টারের এলিমেন্টকে যখন একসাথে নিয়ে ট্রায়েড গঠন করা হয়েছে, তখন দেখা গেছে যে ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের যোগফলের অর্ধেক হচ্ছে সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের সমান। এটা হচ্ছে কি, ডোবেরাইনার্স ল অফ ট্রায়েড। দেখো, এবার এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম আরো কিছু এক্সাম্পল হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই নিয়মটা জানতে হবে। ধরো এখান থেকে কিরকম কোশ্চেন আছে, চারটে অপশন দেওয়া আছে, তিনটে করে এলিমেন্টের ট্রায়েড গঠন করেই দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে যে কোন সেটটা এই ডোবেরাইনার্স ল অফ ট্রায়েডটা ফলো করছে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট যোগ করে তার অর্ধেক করে দেখে নিতে হবে সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। চলো, এবার নেক্সট দেখো, প্যাটেন-কফার্স রুল অফ ইন্টিগ্রাল মাল্টিপল। দেখো, প্যাটেন-কফার্স রুল অফ ইন্টিগ্রাল মাল্টিপল। আমি জানি এই যে সায়েন্টিস্টের নাম তোমরা মোটামুটি তোমাদের কাছে যা অ্যাভেলেবেল বই আছে কোথাও পাবে না, কিন্তু ইম্পর্টেন্ট জেনে রাখো। 1850 সালে তিনি এই রুলটা দিয়েছেন। স্ক্রিনে আশা করি ভিজিবল পুরো টেবিল গুলো, জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো, যদি দেখা যায় এখানে 16 লেখা আছে, এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, 16 লেখা আছে। দাঁড়াও 1 সেকেন্ড, এটা মুছে দিই, নইলে দেখতে অসুবিধা হবে। দেখো, উনি কি বলেছেন, দ্য অ্যাটমিক ওয়েট অফ দ্য কেমিক্যালি সিমিলার এলিমেন্ট, মানে যাদের কেমিক্যালি প্রপার্টিটা কেমিক্যালি সিমিলার, তাদের অ্যাটমিক ওয়েট কি বলছেন, অ্যাটমিক ওয়েটস আর ডিফার বাই অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8।
ঠিক আছে, ভালো করে দেখো। দ্য অ্যাটমিক ওয়েটস অফ কেমিক্যালি সিমিলার এলিমেন্টস ডিফার বাই অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8। মানে কি করা হচ্ছে, এখানে দেখো অ্যাটমিক ওয়েট দেওয়া আছে টেবিলে, এই জায়গাটা দেখো ভালো করে, 7, 23, 20, 39। এবারে কি হচ্ছে, এদের ডিফারেন্স নেওয়া হচ্ছে, মানে 23 মাইনাস 7, এখানে 39 মাইনাস 23। দেখো দুটোই 16 আসছে, এটা কি হচ্ছে, ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8। ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8 আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবারে দেখো এর পরে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এটা হচ্ছে কোন গ্রুপ থেকে বিলং করে, এটা কিন্তু 16 গ্রুপ থেকে বিলং করে এই এলিমেন্ট গুলো। তো এদের মোটামুটি প্রপার্টি সেম দেখেছিলেন, কে দেখেছিলেন, প্যাটার্ন কফার্স সেম দেখেছিলেন। তো সেখান থেকে তিনি কি পেয়েছেন দেখো, এবারে ডিফারেন্স নিয়েছেন, 32 থেকে 16 মাইনাস করেছেন, 32 থেকে 16 মাইনাস করেছেন, 80 থেকে 32 মাইনাস করেছেন, 120 থেকে 80 মাইনাস করেছেন, করে যে ডিফারেন্স গুলো পেয়েছেন এগুলো দেখো, আবার এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কি 8 এর গুণিতক, মাল্টিপল অফ 8। ওকে, কিন্তু এই রুল ফলো করে তিনি সমস্ত এলিমেন্টকে কি করেছেন, ক্লাসিফিকেশন করে তাদেরকে নিয়ে পিরিয়ডিক টেবিল বানাতে পারেননি। তো সেই কারণে এটাও পরে গ্রাহ্য হয়নি, এগুলো হচ্ছে লিমিটেশন। এরপর দেখো নিউল্যান্ডস ল অফ অক্টেভ। আচ্ছা বলো, বোঝা যাচ্ছে? বোর হচ্ছ না তো ক্লাসে? কোনো সমস্যা থাকলে জানাবে, ক্লাসে বোর হচ্ছ না তো? ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক সেগুলো পরপর আসছি আস্তে আস্তে, ঠিক আছে? ক্লাসে কতজন আছো, কি করছো, দাও একটু রিপ্লাই দাও। ক্লাসে আছো তো নাকি? অনলাইন ক্লাসে মাঝে মধ্যে বুঝতে পারছি হ্যাঁ ম্যাম, এই রিপ্লাইটা দেবে, কারণ তোমরা সামনে বসে নেই, ঠিক আছে? চলো রিপ্লাই করো, কেউ তো আছো ক্লাসে। ওকে, বোর হচ্ছ না তো নাকি ক্লাসে? জানাবে, বুঝতে পারছো? চলো দেখো নেক্সট হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভ। হ্যাঁ, বেকারত্ব চলে যাবে, ভালো করে পড়াশোনা করো। এটা শুধু তোমার নয়, সবার। এটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে এটা হচ্ছে একটা মানে সবচেয়ে বড় সমস্যা। শুধু তোমার নয়, আমার বাড়িতেও আছে, সবাই বেকার, আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই, শুধু তোমার না, বুঝলে? এটা ভালো করে পড়াশোনা করো, একটাই উপায়, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে। একটা জিনিস জেনে রাখবে, পরিশ্রম কখনো বৃথা যায় না, ভালো করে পড়তে থাকো। চলো, নিউটনস ল অফ অক্টেভ। এই লটা কি বলছে, এটা 1864 সালে দিয়েছে নিউল্যান্ড। তিনি কি করেছেন, 20, ঠিক আছে, 20 এলিমেন্টস নিয়েছিলেন। 20 এলিমেন্টস নিয়ে তিনি কি করেছেন, অ্যাটমিক ওয়েট অনুসারে সাজিয়েছিলেন, যেখানে তিনি কি করেছিলেন, 7টি করে মৌলের সারি করেছিলেন। ঠিক আছে, 7টা করে মৌলের সারি করেছিলেন। এই যে দেখো এখানে আছে, হাইড্রোজেন থেকে অক্সিজেন, দেখো 7টা মৌল, হাইড্রোজেন থেকে অক্সিজেন, ওকে, তারপর ফ্লোরিন থেকে সালফার। এইভাবে যখন সাজানো হচ্ছে, দেখো এখানে আমরা কি পাচ্ছি, দেখো ভালো করে কি বলা হচ্ছে, যে এইভাবে পারমাণবিক ভার মানে অ্যাটমিক ওয়েটের হিসেবে আমরা সাজাচ্ছি। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভার, তোমরা অনেকে বাংলা শুনতে চাও অনেক সময়, এটা হচ্ছে পারমাণবিক ভার। সেই বেসিসে সাজানো হচ্ছে 7টা করে সারি। এবং এইভাবে সাজাতে গিয়ে তিনি দেখেন যে অষ্টম যে মৌলটা, অষ্টম মৌল মিন্স কোনটা, এই যে ফ্লোরিন, অষ্টম মৌল মানে এখানে কে, ফ্লোরিন। এই যে ফ্লোরিনের যে তাহলে ফ্লোরিনের যে নেচার, সেটা কি সেম, এই যে প্রথম যে মৌল তার সাথে অষ্টম মৌলের নেচারটা কি হচ্ছে, সেম হচ্ছে। এইভাবে সাজাতে গিয়ে তিনি দেখেন, এই কারণে এটাকে কি বলা হয়, ল অফ অক্টেভ। এটাকে বাংলায় বলা হয় অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র।
ওকে, এটাকে আমরা বলি নিউল্যান্ডের অষ্টক সূত্র। দেখো এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে বোঝার জন্য, ঠিক আছে? এখানে এই মার্কিংটা করা নেই, হাইড্রোজেন থেকে ফ্লোরিন আর লিথিয়াম। দেখো লিথিয়ামের পরে 1 2 3 4 5 6 7 সোডিয়ামে, এই যে দেখছো এই একটা তোমার বক্স করা আছে সোডিয়াম পর্যন্ত, তার মানে কি এটা হচ্ছে 8 এলিমেন্ট লিথিয়ামের পরে। তাহলে লিথিয়ামের সাথে সোডিয়াম কি, এদের নেচার সেম। ওকে, সিমিলার প্রপার্টি। বেরিলিয়ামের থেকে যদি কাউন্ট করো, ম্যাগনেসিয়াম হচ্ছে 8 এলিমেন্ট, বেরিলিয়ামের সাপেক্ষে যদি কাউন্ট করো তাহলে কে, ম্যাগনেসিয়াম হচ্ছে 8 এলিমেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি হাইড্রোজেনের, আচ্ছা এখানে তো লেখাই আছে আমি আর লিখছি না। হাইড্রোজেনের সাথে কে, ফ্লোরিন। লিথিয়ামের সাথে কে, দেখো সোডিয়াম। বেরিলিয়ামের সাথে কে আছে, ম্যাগনেসিয়াম। বোরনের সাথে কে আছে, বোরনের সাথে আছে দেখো অ্যালুমিনিয়াম। তো এইভাবে দেখো পরপর যেরকম আছে এইভাবে এরা কি কোরিলেটেড, মানে এরা হচ্ছে সমধর্মী, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে দেখো ড্রব্যাক কোনটা, এদের মধ্যে ড্রব্যাক হয়ে গেল কি, যে এই রুলটা শুধুমাত্র লাইটার এলিমেন্ট, শুধুমাত্র লাইটার এলিমেন্টের ক্ষেত্রে ভালো করে প্রযোজ্য, ঠিক আছে? লাইটার এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এই সূত্রের সাহায্যে মোটামুটি 17 এলিমেন্টকে আমরা কি করতে পারি, এইভাবে সাজাতে পারছি। কিন্তু এর পরের যে এলিমেন্ট গুলো তাদেরকে আমরা ঠিক করে তাদের সাজালেও তাদের প্রপার্টি গুলো কি হচ্ছে, আমরা ম্যাচ করাতে পারছি না। চলো এরপর দেখো কে আছেন, এরপর আছেন মেন্ডেলিভস আর লোথার মেয়ার। ওকে, এরপর আছেন মেন্ডেলিভস আর লোথার মেয়ার। দেখো মেন্ডেলিভ কি করেছিলেন, মেন্ডেলিভ ওনাদের ছবিগুলো দেখে নাও। মেন্ডেলিভ কি করেছিলেন, তিনিও অ্যাটমিক ওয়েটের বেসিসে সাজিয়েছিলেন। তার লটা কি, প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট, ঠিক আছে? এটাকে কি বলা হয়, পিরিয়ডিক ল বা পর্যায় সূত্র মেন্ডেলিভের। আমি বাংলায় বলছি, কি বলা হচ্ছে, বিভিন্ন মৌলগুলিকে যদি আমরা বর্ধিত পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ঠিক আছে? বিভিন্ন মৌলকে বর্ধিত পারমাণবিক ভর অনুসারে যখন সাজাই তখন তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হলো মেন্ডেলিভসের ল। ওকে, এবার দেখো তিনি তো সাজিয়েছিলেন মেন্ডেলিভ, হচ্ছে মেন্ডেলিভ আর লোথার মেয়ার দুজনেরই কিন্তু লটা অ্যাকচুয়ালি ছিল সেম। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে লোথার মেয়ারের ওয়ার্কটা কি হয়েছে, অনেক পরে জনসমক্ষে আসে মেন্ডেলিভের পরে, সেই কারণে সেটা গ্রাহ্য হয়নি। এবার দেখো লোথার মেয়ারের এখানে আমি যে ব্যাপারটা এখানে দেখিয়েছি, এখানে একটা গ্রাফ আছে, ঠিক আছে? এখানে একটা গ্রাফ আছে। লোথার মেয়ার কি করেছিলেন, পারমাণবিক আয়তন, এটা হচ্ছে অ্যাটমিক ভলিউম, এই জায়গাটা পিডিএফটা পেলে পরিষ্কার দেখতে পাবে। অ্যাটমিক ভলিউমের সাথে অ্যাটমিক মাসের গ্রাফ প্লট করেন, ঠিক আছে? গ্রাফ প্লট করেন, এইভাবে গ্রাফ প্লট করতে গিয়ে তিনি এইরকম গ্রাফ পান, যেখানে তিনি কি দেখেছেন যে এই যে গ্রাফগুলোর যে পিক, এই যে এগুলোকে বলা হচ্ছে পিক। পিকে কারা আছে, পিকে আছে তোমার যাদের মেল্টিং পয়েন্ট খুব লো। এখানে কারা আছে, মেল্টিং পয়েন্ট লো যে সব এলিমেন্টের। ওকে, দেখো এবার এর নিচে যেগুলো আছে, মানে এই এলিমেন্টের নিচে যেগুলো আছে সেগুলোর হচ্ছে কি, মেল্টিং পয়েন্ট হাই, মেল্টিং পয়েন্ট হাই, ঠিক আছে? এইভাবে সাজিয়েছিলেন। আবার এখানের মধ্যেও তিনি এই জায়গাটা বেশি ডিটেলসে জানতে হবে না, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্ট গুলো সেগুলোরও গ্রুপিং করতে পেরেছিলেন এলিমেন্ট গুলো। তো মোটামুটি এইরকম একটা ধারণা রাখো, একবারে না জানাচ্ছে। মোট কথা তিনি এলিমেন্টের যে সমস্ত ফিজিক্যাল প্রপার্টি আছে, ফিজিক্যাল যে প্রপার্টি আছে, ধরো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, তারপর তোমার তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে?
এই যে ধর্মগুলো কি, এই ধর্মগুলোর পর্যায়ক্রমিক যে পুনরাবৃত্তি সেইগুলো এক্সপ্লেন করতে পেরেছিলাম। ঠিক আছে, নোটে এগুলো লেখা আছে, পড়ে নেবে। চলো এবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের, সেটা হচ্ছে মেন্ডেলিভসের পিরিয়ডিক টেবিল। কি বলছে? দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। দেখো এবার আমরা আসল জায়গায় চলে এসেছি। 1871 সালে তিনি কি করেছিলেন, এই টেবিলটা ফর্ম করেছিলেন 63 এলিমেন্ট দিয়ে। ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কটা ইলেকট্রন ছিল, এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 63 এলিমেন্ট ছিল। ওকে, দেখো এবার নেক্সট হচ্ছে এখানে একটা পিরিয়ডিক টেবিল, দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটা পিরিয়ডিক টেবিল দিতে হবে, নইলে বোঝানো যাবে না। এইটা হচ্ছে দেখো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, আমি দেখিয়ে দিই। মেন্ডেলিভ যে ফার্স্ট প্রপোজ করেছিলাম পিরিয়ডিক টেবিল, এখানে কি কি আছে দেখে নাও। এখানে কি কি আছে, এই যে তোমার এলিমেন্ট গুলো সাজাতে গিয়ে আমরা কি কি পেয়েছি, এখানে কতগুলো হরিজোনাল রো কতগুলো পেয়েছি, ঠিক আছে, আর কি পেয়েছি কতগুলো ভার্টিক্যাল কলাম। এটা আমি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের কথা বলছি। ভার্টিক্যাল কলাম মানে কি, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ। এই যে ভার্টিক্যাল যে কলাম, এগুলোকে নাম দেওয়া হয় গ্রুপ। আর হরিজন্টাল যে রো গুলো পাওয়া গেছে সেগুলোকে নাম দেওয়া হয়েছে পিরিয়ড বা পর্যায়। ওকে, এই হচ্ছে গঠন। মানে যখন তোমার অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজানো হয়েছে সেরকম তখন আমরা এরকম ভার্টিক্যাল কিছু কলাম আর কিছু হরিজন্টাল রো পেয়েছি। ওকে, তাহলে এইভাবে সাজাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখো কটা টোটাল গ্রুপ আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তাহলে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কটা গ্রুপ আছে, 9টা গ্রুপ আছে। ওকে, কটা পর্যায় আছে, দেখতেই পাচ্ছ 1 2 3 করে কাউন্ট করে এখানে 7 পর্যন্ত আছে। ঠিক আছে, 7টা গ্রুপ, এই 7টা পিরিয়ড আছে। এবার দেখো এই যে শ্রেণীগুলোকে কিভাবে ডিনোট করা হয়েছে, রোমান হরফে 1 2 3 4 5 6 7 8। ওকে, আবার এই যে গ্রুপগুলোকে কি করা হয়েছে, আবার সাব গ্রুপে ভাগ করা হয়েছে। শুধু 8 নম্বর গ্রুপ বাদে বাকি প্রত্যেকটাকে সাব গ্রুপে ভাগ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এবি 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 করে, দেখো এই যে জায়গাগুলোতে গ্রুপিংটা করা আছে, এবি এবি করে পরপর দেওয়া আছে। ওকে, এই হচ্ছে দেখো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। দেখো এবার নেক্সট হচ্ছে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, মানে টেবিল এইটা অ্যাকচুয়ালি কি ছিল, এইটা হচ্ছে তার প্রপোজ করা সাজানো টেবিল, মানে অনেক পুরোনো দিনের যেটা। ঠিক আছে, সেটা আমি এখানে একটা ছবি রেখেছি যাতে তোমরা এটা দেখে কিছু বুঝতে পারো। ওকে, দেখো এবার এখানে আমরা এর কিছু ড্রব্যাকও পড়বো। আচ্ছা, মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিলে আমি যেটা বলেছিলাম যে কি কিছু ফাঁকা স্থান ছিল, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো একটু বলে দিই। কি ছিল, ফাঁকা স্থান ছিল। ঠিক আছে, তার জন্য এই পিরিয়ডিক টেবিলটা লাগবে। তো এই পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে, এই যে এই টেবিলটা, ঠিক আছে। দেখো দেখো কি বললাম, তাহলে ড্রব্যাক কি ছিল, দেখো ত্রুটি কি ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে, ত্রুটি কি ছিল, দেখো ভালো করে শোনো। এই যে তোমার গ্রুপ 6 এ, ঠিক আছে, গ্রুপ 6 এ কে আছে, টেলুরিয়াম আছে। গ্রুপ 6 এ টেলুরিয়াম আছে, দেখো ভালো করে, এই যে টেলুরিয়াম, যেটাকে আমি গোল করে মার্ক করছি। ঠিক আছে, এই যে টেলুরিয়াম, এর অ্যাটমিক ওয়েট কত, এই যে টেলুরিয়ামকে রাখা হয়েছে, আমি যেটা বলেছিলাম কি, দেখো এই যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ত্রুটিটা কি ছিল, ত্রুটিটা এই ছিল যে অ্যাটমিক ওয়েট অনুসারে আমরা যখন সাজাতে গেছি তখন কি হয়েছে, ভালো করে শোনো এই জায়গাটা, যে অ্যাটমিক ওয়েট অনুসারে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে যে সেম যে নেচার এলিমেন্টের সেইভাবে কিন্তু একই জায়গায় প্লেস করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তিনি ভেবেছিলেন যে হয় আমি অ্যাটমিক ওয়েট মেজারমেন্টে ভুল হয়েছে কোথাও যারা করেছে, অথবা অ্যাটমিক ওয়েট দিয়ে যে সাজাচ্ছি সেইটা হয়তো ভুল হয়েছে, মানে অ্যাটমিক ওয়েট দিয়ে হয়তো সাজানো যাবে না।
দুটো জিনিস তিনি ভেবেছিলাম, যে হয় অ্যাটমিক ওয়েট কম্পাউন্ডের ভুল মেজারমেন্ট হয়েছে, অথবা অ্যাটমিক ওয়েট দিয়ে যে আমি সাজাচ্ছি এইভাবে সাজানো চলবে না। তো এইটা ভাবার পর তিনি কি করেছিলেন, যে এই যে অ্যাটমিক ওয়েট দিয়ে ইনক্রিজিং অর্ডারে না সাজিয়ে তিনি সিমিলার প্রপার্টি যে এলিমেন্ট গুলোর আছে তাদেরকে একই জায়গায় প্লেস করেছিলেন। ঠিক আছে, সিমিলার প্রপার্টি যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে একই জায়গায় প্লেস করেছিলেন। এবার দেখো খুব ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার, যেমন ধরো আয়োডিন আর টেলুরিয়াম। আমি আয়োডিন আর টেলুরিয়াম নিয়ে এখন এক্সাম্পলটা দিচ্ছি। দেখো টেলুরিয়াম আর আয়োডিন, টেলুরিয়ামের অ্যাটমিক ওয়েট কত, টেলুরিয়ামের অ্যাটমিক ওয়েট, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ থাকবে না। টেলুরিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 127.60। ঠিক আছে, আয়োডিনের অ্যাটমিক ওয়েট 126.90। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটমিক ওয়েট অফ আয়োডিন গ্রেটার দ্যান অ্যাটমিক ওয়েট অফ টেলুরিয়াম। ঠিক আছে, কিন্তু এই অনুযায়ী কি হওয়া উচিত, আয়োডিন আগে হওয়া উচিত। উচিত তো আগে, কারণ অ্যাটমিক ওয়েট আয়োডিনের কি, আয়োডিনের অ্যাটমিক ওয়েটটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আয়োডিনের অ্যাটমিক ওয়েটটা আমরা দেখতে পাচ্ছি কি বেশি। তো এবার এখানে কি দেখেছেন, যে আয়োডিন উইথ লোয়ার অ্যাটমিক ওয়েট, আয়োডিন উইথ লোয়ার অ্যাটমিক ওয়েট কি হচ্ছে এখানে, টেলুরিয়ামের চেয়ে লোয়ার অ্যাটমিক ওয়েট, কিন্তু টেলুরিয়ামের পরে প্লেস করা হয়েছে। ঠিক আছে, দেখো আয়োডিন এর লোয়ার অ্যাটমিক ওয়েট, দেখো আয়োডিন, আচ্ছা এখানে আমি অ্যাটমিক ওয়েট, সরি একটা সেকেন্ড, এখানটা ভুল লিখেছি, কেউ বললেও না। দেখো অ্যাটমিক ওয়েট অফ আয়োডিন কি হবে, লেস দ্যান অ্যাটমিক ওয়েট অফ টেলুরিয়াম। তোমরা শুনছো তো ক্লাসে, দেখো এখানে 126, এটা 127, তাহলে অ্যাটমিক ওয়েট অফ আয়োডিন লেস দ্যান অ্যাটমিক ওয়েট অফ টেলুরিয়াম। তাহলে এই যে টেলুরিয়াম, এই জায়গাটায় আয়োডিন হওয়ার কথা, আর এই আয়োডিনের জায়গায় কি হওয়ার কথা, টেলুরিয়াম হওয়ার কথা, কিন্তু সেটা নেই। দেখো আর টেলুরিয়াম আয়োডিনকে কোথায় প্লেস করেছে, আয়োডিনকে প্লেস করেছে যেখানে কি আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আছে। কেন, তার কারণ এদের সাথে এই যে আয়োডিনের নেচার ম্যাচ করে, প্রপার্টি ম্যাচ করে, সেই কারণে আয়োডিনকে কি করেছে, ওদের সাথে প্লেস করেছে। তার মানে এটা একটা কি হলো, এটা একটা কিন্তু ত্রুটি হয়ে গেল, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের ত্রুটি হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো এই যখন এইভাবে গ্রুপ অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে তিনি কিছু আনডিসকভার্ড এলিমেন্টের জন্য গ্যাপ রেখেছিলেন। ঠিক আছে, গ্যাপ রেখেছিলাম, কোথায় কোথায় রেখেছিলেন, অ্যালুমিনিয়ামের নিচে, মানে এই জায়গায় দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের নিচে গ্যাপ রেখেছিলাম, তখনও গ্যালিয়াম কিন্তু আবিষ্কার হয়নি। ঠিক আছে, আর সিলিকনের নিচে, ঠিক আছে সিলিকনের নিচে গ্যাপ রেখেছিলেন, তো সিলিকনটা কোথায়, এইখানে দেখো এর নিচে গ্যাপ ছিল, সিলিকনের নিচেও গ্যাপ ছিল, মানে তখন জার্মেনিয়াম আবিষ্কার হয়নি। তো এই যে জায়গাগুলো যেখানে গ্যালিয়াম আছে, এইখানে এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল, এই এলিমেন্টটার নাম দেওয়া হয়েছিল একা অ্যালুমিনিয়াম। ভীষণ ইম্পর্টেন্ট, একা অ্যালুমিনিয়াম। কেউ যদি এগুলো আগে ভালো করে না পড়ে থাকো, এখন কিন্তু অবশ্যই পড়বে, এই পরীক্ষার জন্য দরকার। একা অ্যালুমিনিয়াম, কি বললাম, অ্যালুমিনিয়ামের নিচে একটা গ্যাপ রেখেছিলেন মেন্ডেলিভ, সেই জায়গাটার নাম দিয়েছেন একা অ্যালুমিনিয়াম। পরে যে এলিমেন্টটা আবিষ্কার হয়েছে এই জায়গায় স্থান পেয়েছে, তার নাম হলো কি, গ্যালিয়াম। ওকে, তার নাম হলো গ্যালিয়াম। দেখো তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে যে মেন্ডেলিভ পিরিয়ডিকের একা অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি কোন এলিমেন্ট। ঠিক আছে, তখন অ্যান্সারটা হয়ে যাবে গ্যালিয়াম। এবার এই যে সিলিকন, যেটা সিলিকনের নিচে যে জায়গাটা ফাঁকা ছিল প্লেসটা, সেটার নেম হচ্ছে কি, সেটার নেম হচ্ছে একা সিলিকন। একা সিলিকন, সেখানে কে স্থান পেয়েছে, জার্মেনিয়াম। তাহলে একা সিলিকন কার নাম, অ্যাকচুয়ালি জার্মেনিয়ামের, জার্মেনিয়াম। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। দেখো এবার এই যে তিনি জায়গাগুলো ফাঁকা রেখেছিলেন, এমনকি এই যে একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন, এদের কিন্তু তিনি প্রপার্টিও ডেসক্রাইব করেছিলেন, প্রপার্টিও ডেসক্রাইব করেছিলেন, যেগুলো পরে জার্মেনিয়াম আর গ্যালিয়াম ডিসকভার হওয়ার পরে
ডিসকভার হওয়ার পরে তাদের সাথে প্রপার্টি ম্যাচ করে গিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিলের একটা মানে খুব ভালো দিক, যে তিনি এইভাবে প্রপোজ করে গিয়েছিলেন যে এখানে এখানে এই এলিমেন্ট থাকতে পারে। পরবর্তীকালে সেই জন্য সন্ধান করার সময় এলিমেন্ট যখন সন্ধান করা হয়েছে তখন সেইভাবে খুঁজতে গিয়ে পাওয়াও গেছে। ওকে চলো, এবারে নেক্সট আসছি। এই গেল মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল। এবারে এর মডিফিকেশন। ঠিক আছে, মডিফিকেশন কখন হয় দেখো, তাহলে আচ্ছা, মেন্ডেলিপের যে পিরিয়ডিক টেবিল সেখানে আমরা কি দেখলাম তাহলে? ত্রুটি একটা দেখলাম। ঠিক আছে, এই যে ত্রুটিগুলো বললাম, এই ত্রুটিগুলো প্লাস তার সাথে হাইড্রোজেনের অবস্থান। ঠিক আছে, হাইড্রোজেনের অবস্থান নিয়েও ত্রুটি আছে। দেখো এখানে আর একটা ত্রুটি আছে যেটা এখানে আমি একটু মেনশন করে দিই মোস্টলি এক্সপেরিমেন্টে যাওয়ার আগে। যেমন ধরো আর্গন। ঠিক আছে, আর্গন, আর্গনের কথা বলছি কেন? দেখো এই যে আর্গন, এর কত অ্যাটমিক ওয়েট? এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 39.94, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। আর পটাশিয়াম, পটাশিয়ামের কত অ্যাটমিক ওয়েট? 39.1। ঠিক আছে, দেখো কিন্তু এদেরকে কোথায় প্লেস করা হয়েছে দেখে নাও ভালো করে। আর্গন কোন গ্রুপ পিরিয়ডে আছে? গ্রুপ 3 তে। পটাশিয়াম আছে 4 এ। কিন্তু আর্গনের অ্যাটমিক ওয়েট কি? আর্গনের অ্যাটমিক ওয়েট বেশি পটাশিয়ামের চেয়ে। তাহলে কেন আর্গনকে পটাশিয়ামের আগে প্লেস করলো? এটাও একটা ড্রব্যাক মেন্ডেলিপের। ঠিক আছে, আমি জানি না তোমরা কতটা কি বুঝছো, এটাও একটা ড্রব্যাক। এখানে আমি লিখে দিচ্ছি অ্যাটমিক ওয়েট অফ আর্গন গ্রেটার দ্যান অ্যাটমিক ওয়েট অফ পটাশিয়াম। তবুও কি করা হয়েছে? আর্গনকে পটাশিয়ামের আগে প্লেস করে দিয়েছে পিরিয়ডিক টেবিলে। তাহলে এটাও একটা ড্রব্যাক। আমি তাহলে লিখে দিলাম এটাও একটা ড্রব্যাক। ওকে, আর একটা ড্রব্যাক হচ্ছে কি? হাইড্রোজেনের অবস্থান নিয়ে। ঠিক আছে, পজিশন অফ হাইড্রোজেন, পজিশন অফ হাইড্রোজেন। ঠিক আছে, নাও বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল? বলো, তোমরা অ্যান্সার দাও, আমি একটু জল খেয়ে নিই। কারোর রিপ্লাই পাচ্ছি না, কি আর করা যাবে, চলো একটু পরে ক্লাসটা ভালো লাগবে। ঠিক আছে, এবার মেন জায়গায় ঢুকছি, আস্তে আস্তে ভালো লাগবে, তোমরা তাই একটুখানি ওয়েট করো। চলো এবারে নেক্সট আমি যেটা বলতে চলেছি দেখো, আচ্ছা তোমরা যখন বলবে না কিছু ঠিক করেছো, আমি পরে চলো পড়াতে থাকছি তাহলে। শুধু দেখো পর্যায়ের নেম আমরা প্রথম কি কি পেয়েছি এখানে। এই যে পিরিয়ডিক টেবিলটা, এটা দেখে দেখে তোমরা মিলিয়ে পরে দেখবে, আমি তো একসাথে দুটো জিনিস দেখাতে পারবো না স্ক্রিনে। মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিলে তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম, এখানে আমি লিখছি পিরিয়ড। ঠিক আছে, পিরিয়ড নেম, তারপর লিখছি তোমার এলিমেন্টের সংখ্যা। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস, আর কি কি এলিমেন্ট আছে। দেখো 1 নম্বর পর্যায়ে মেন্ডেলিপের কি কি আছে? নাম্বার অফ এলিমেন্টস দুটো। 1 নম্বর পর্যায়ে দুইটি এলিমেন্ট আছে, কি কি আছে? হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। ওকে, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি
যেহেতু মাত্র দুটো এলিমেন্ট আছে, এটাকে আমরা বলি ভেরি শর্ট পিরিয়ড। ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে একটু সরিয়ে দিই, এইদিকে লিখে দেবো। দেখো, এটাকে আমরা বলছি ভেরি শর্ট পিরিয়ড। ওকে, মানে বাংলায় বললে অতি হ্রস্ব পর্যায়। তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে কে আছে? দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে? 8টি মৌল। নাম্বার অফ এলিমেন্টস 8। কত থেকে কত আছে? লিথিয়াম থেকে নিয়ন, লিথিয়াম টু নিয়ন। ওকে, এটাকে আমরা বলছি তোমার ফার্স্ট, আচ্ছা এটাকে ভেরি শর্ট পিরিয়ড বলছি, এটাকে বলছি ফার্স্ট শর্ট পিরিয়ড। ওকে, এটাকে বলছি ফার্স্ট শর্ট পিরিয়ড। দেখো এরপর কি বলবো? 3 নম্বর পর্যায়ে কারা আছে? 3 নম্বর পর্যায়ে 8টি এলিমেন্ট আছে। কে কে আছে? সোডিয়াম থেকে আর্গন। একে বলা হয় কি? সেকেন্ড, দেখো সেকেন্ড শর্ট পিরিয়ড, যেটাকে বাংলায় বলে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। ঠিক আছে, দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চলো, তারপরের পিরিয়ড হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কতগুলো এলিমেন্ট আছে? 18টি এলিমেন্ট আছে। আমি কিন্তু মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল সম্বন্ধে বলছি এখনো। এখানে কে কে আছে? পটাশিয়াম থেকে আর্গন, রাইট? পটাশিয়াম থেকে আর্গন। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা একে বলা হচ্ছে, এটা দেখো দীর্ঘ পর্যায়। ঠিক আছে, সেই কারণে এটার নাম দেওয়া হয় ফার্স্ট লং পিরিয়ড। ওকে, চলো এরপর হচ্ছে ফিফথ, ফিফথ পিরিয়ড। ওকে, ফিফথ পিরিয়ডে কটা এলিমেন্ট আছে? এগেন 18টা। এখানে কে কে আছে? রোডিয়াম থেকে জেনন, রোডিয়াম থেকে জেনন। ওকে, এটাকে আমরা বলবো, 18টা এলিমেন্ট আছে যেহেতু, এটাকে আমরা বলবো সেকেন্ড লং পিরিয়ড। ওকে, সেকেন্ড লং পিরিয়ড, লং পিরিয়ড মানে এটাকে বলা হয় তোমার দ্বিতীয় দীর্ঘ পর্যায়। চলো নেক্সট হচ্ছে 6 নম্বর পিরিয়ড। 6 নম্বর পিরিয়ডে আছে 32টি এলিমেন্ট। ঠিক আছে, 32টি এলিমেন্ট কখন? সিজিয়াম থেকে রেডন, সিজিয়াম থেকে রেডন 32টি এলিমেন্ট আছে। এটা দেখো 32টা এলিমেন্ট, সেই কারণে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো, যেহেতু 32টা আছে, ভেরি লং পিরিয়ড, ভেরি লং পিরিয়ড। বাংলায় বললে এটাকে বলবো তোমার দীর্ঘতম। ঠিক আছে, দীর্ঘতম পর্যায়। চলো এরপর দেখো সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়টা কি? সপ্তম পর্যায়ে অনেক এলিমেন্ট আছে। ঠিক আছে, কেন বলছি? সেভেন্থ, দেখো সেভেন্থ পিরিয়ডে অ্যাকচুয়ালি কি হয়, পিরিয়ডিক টেবিলটা একবার দেখায়। এখানে কি আছে? ল্যান্থানাইট সিরিজ আছে আর অ্যাক্টিনাইট সিরিজ আছে। ঠিক আছে, সেভেন যে পর্যায়টা, সেভেন মানে 6 আর 7 পর্যায়, এখানে কি আছে? অ্যাক্টিনাইট সিরিজ আছে আর ল্যান্থানাইট সিরিজ আছে। তো সেই কারণে দেখো এটা হচ্ছে ভেরি লং পর্যায়। এটাকেও বলা হচ্ছে কি? এটাকে বলা হয় লং পিরিয়ড, কিন্তু এর সামনে একটা টার্ম ইউজ করা হয়, লং পিরিয়ড। ঠিক আছে, লং পিরিয়ড। তো এই যে এখানেও 32টা এলিমেন্ট থাকার কথা। ঠিক আছে, 32টা এলিমেন্ট থাকার কথা, কিন্তু এখানে কি থাকে?
দেখো এই যে 7 যে পিরিয়ডে আমরা পাই ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম পর্যন্ত এলিমেন্ট, ঠিক আছে, ইউরেনিয়াম পর্যন্ত এলিমেন্ট কি করেছি আমরা পেয়েছি ইউরেনিয়াম। এবার বাকিগুলো কি হয়েছে, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, ঠিক আছে, বাকি যে মৌলগুলো সেগুলোকে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। তো সেই কারণে এটাকে বলা হয় অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায়, ঠিক আছে, অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায়, সেই কারণে এটাকে বলা হয়, কিন্তু এটাও একটা লং পিরিয়ড। এবার দেখো এখানে ইউরেনিয়াম পর্যন্ত আমরা 92টা অ্যাকচুয়ালি পাই পটাশিয়াম থেকে, কি বলেছো, আচ্ছা পটাশিয়াম থেকে ক্রিপ্টন, একদম পটাশিয়াম থেকে ক্রিপ্টন। চলো দেখো এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ দীর্ঘ পর্যায়। আচ্ছা এবার এখানে যেটা বলার, আমি যেটা আগের কেউ একজন বলেছিলে যে না 94টা নয় 92টা, সেটা হয়তো ঠিকই, মানে সেই সেন্সে ঠিক বলেছো। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, এখানে আমরা ইউরেনিয়াম পর্যন্ত, ইউরেনিয়ামের 92 অ্যাটমিক নাম্বার, তো ইউরেনিয়াম পর্যন্ত 92, কিন্তু নেপচুনিয়াম প্লুটোনিয়াম এই যে এলিমেন্ট গুলো, এইগুলো অ্যাকচুয়ালি কি হয়, এগুলো নেচারে কিন্তু অল্প পরিমাণে পাওয়া যায়, পরে আবিষ্কার হয়েছে যেটা পিচ প্লেন থেকে রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে তৈরি হয়, রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে তৈরি হয়, সেই কারণে আমরা ন্যাচারালি অকারিং হিসেবে 94টা ধরে থাকি, ঠিক আছে। কে বলেছিলেন একটু দেখে নি, অমিত বলেছিলে আমরা 94টা ওই কারণেই ধরে থাকি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি ডাউটটা, যেইটা নিয়ে ডাউট। আচ্ছা এবার এখানে দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে ইউরেনিয়ামের পর থেকে সব এলিমেন্ট গুলোই হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ওকে। এই পর্যায়ে সমস্ত মৌলই হচ্ছে প্রায় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে, ফ্রান্সিয়াম থেকে এদের সবাইকেই আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলতে পারি। চলো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রেডনও কিন্তু একটা, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রেডনটাও কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ওকে। দেখো এইটা ছিল মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল সম্বন্ধে যা যা বলার এখানে আমি মোটামুটি বলে দিয়েছি। চলো এরপর আমরা দেখবো ময়েসলের ব্যাপারটা, ঠিক আছে। দেখো ময়েসলে কি করেছিলেন, ময়েসলে আমি যেটা একটু আগেই বলেছি যে তিনি কি করেছিলেন, ধরো আগে মানে এই যে মেন্ডেলিপের যে পিরিয়ডিক ল, আমি অ্যাটমিক স্ট্রাকচারটা যেহেতু তোমরা বলছো ক্লাস করোনি, তো যাই হোক এটা কমপ্লিটও হয়নি অ্যাটমিক স্ট্রাকচার এখনো। মেন্ডেলিপের পিরিয়ডিক লটা দেখো 1871 সালে তোমার হয়েছিল, মানে দিয়েছিল। এবার তারপরে অ্যাটম, তার আগে শুধু অ্যাটমের ধারণা ছিল, ঠিক আছে, ডালটনের, ভালো করে শুনবে, ডালটনের পরমাণুবাদ ছিল তার আগে, জন ডালটনের পরমাণুবাদ। তো সেখানে অ্যাটমকে কি বলা হয়েছিল, অ্যাটমকে নন ডিভাইসেবল, তাই তো, নন ডিভাইসেবল বলা হয়েছিল। আচ্ছা লাস্ট কি বলেছো, ডিসকভার ন্যাচারাল এলিমেন্ট, আচ্ছা এইটা সম্ভবত ফ্রান্সিয়াম হবে, ঠিক আছে, লাস্ট যেটা ডিসকভার করা হয়েছিল সেটা সম্ভবত ফ্রান্সিয়াম হবে, কিন্তু আমি এটা কনফার্মলি বলছি না, আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো কনফার্ম হয়ে, ঠিক আছে, পরের ক্লাসে আমি বলে দেবো এটা কনফার্ম হয়ে, কারণ ফ্রান্সিয়াম আমার যতদূর মনে পড়ছে ফ্রান্সিয়াম, কিন্তু তুমি যখন জিজ্ঞাসা করেছো আমি তোমাকে কনফার্ম হয়ে বলতে পারছি না, নেক্সট ক্লাসে আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো, মনে থাকবে আমার, ঠিক আছে। এটা আমি লিখে রাখছি নোটে, নেক্সট দিন যাতে খুললে ফ্রান্সিয়াম এটা হচ্ছে লাস্ট ডিসকভার এলিমেন্ট। দেখো আচ্ছা মোসলের ব্যাপারটা বলি, দেখো মোসলে কি করেছিলেন, আচ্ছা যে জায়গাটা থেকে শুরু করেছিলাম, দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যদি ভালো করে বোঝো, ডালটনের কি ছিল পরমাণুবাদ যেটা দেওয়া ছিল
সেখানে আমরা দেখেছি নন ডিভাইজেবল অ্যাটম। ঠিক আছে, তো মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন তখন তিনি মোটামুটি এটা ঠিকঠাকই ওই ওই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাকই দিয়েছিলেন। এবার যখন সাব অ্যাটমিক পার্টিকেল মানে কি, পরমাণু ভেঙে সেখান থেকে যে সমস্ত পার্টিকেল তৈরি হয় বা পার্টিকেল নিয়ে যে পরমাণু গঠিত সেগুলোকে আমরা বলছি সাব অ্যাটমিক পার্টিকেল। ঠিক আছে, নিউট্রন, প্রোটন, পাই, মেসন কণা, এগুলোকে বলছে ইলেকট্রন, এগুলোকে বলছে সাব অ্যাটমিক পার্টিকেল। তো এবার দেখো এখানে মোস্টলি কি করেছিলেন, এই সাব অ্যাটমিক পার্টিকেল যে তোমার মানে আবিষ্কার হয়েছে, তারপর তিনি এক্স রে স্পেকট্রা নিয়ে এলিমেন্টের এক্স রে স্পেকট্রা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ঠিক আছে, এবং তিনি একটা প্লট করেছিলেন কিসের, ফ্রিকোয়েন্সি, এক্স রে যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেটার সাথে অ্যাটমিক নাম্বারের, ঠিক আছে, প্লট করেছিলেন। এবারে এখানে দেখো প্লটটা কি কিসের কিসের সাথে করেছিলেন, ফ্রিকোয়েন্সি, প্লট অফ ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি টার্মটা হবে ফ্রিকোয়েন্সি ভার্সাস, এটা রুট হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির জায়গায় রুট হবে, আমি পরে তোমার এটা কারেকশন করে পাঠাচ্ছি। ফ্রিকোয়েন্সি রুট ফ্রিকোয়েন্সি ভার্সাস অ্যাটমিক মাস প্লট করে তিনি দেখিয়েছেন যে অ্যাটমিক নাম্বারের সাথে এলিমেন্টের ফান্ডামেন্টাল প্রপার্টি কি হয়, নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো সেই কারণে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কি হলো, সেই অ্যাকর্ডিং মডিফাই হলো। ঠিক আছে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মাথায় রাখবে, মোস্টলি কোনো পিরিয়ডিক টেবিলের কথা কিছু বলেইনি, মোস্টলি পিরিয়ডিক টেবিলের কোনো কথা কিছু বলেনি। তিনি একটা পরীক্ষা করে এই যে জাস্ট এই মানে ধারণাটাই দিয়েছিলেন যে অ্যাটমিক নাম্বারের ওপর ডিপেন্ড করে। ওকে, তার মানে অ্যাটমিক নাম্বার হলো যে কোনো এলিমেন্টের প্রপার্টির কন্ট্রোলার। তো সেই কারণে সেই ভেবে মডিফিকেশন হয়েছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। ওকে, দেখো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কিন্তু মডিফাই হয়ে গেল, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল মডিফাই হয়ে গেল। চলো তাহলে এবার নেক্সট, আচ্ছা, তো এখানে দেখো এবারে লং ফর্মে আসছি। ঠিক আছে, মডার্ন যে পিরিয়ডিক টেবিল সেটা লং ফর্মে আসছে। এখানে কি কি আছে, 1 থেকে 7, 7টা পর্যায়, আর গ্রুপ আছে 1 থেকে 18, 1 থেকে 18 এরকম 18টা গ্রুপ আছে। ওকে, এই হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। চলো এবার এখানে, আচ্ছা এখানে একটা পিরিয়ডিক টেবিল দিতে হবে, নইলে বোঝাতে পারবো না। দিয়েছিলাম আমি, কোনো কারণে সেভ হয়নি, 1 সেকেন্ড। আচ্ছা ক্লাসটা চলছে তো, একটু কমেন্টে জানাও তো। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ স্ক্রিন আসছিল না আমার কাছে। চলো দেখো এখানে এবার আমরা এটা দেখছি লং ফর্ম পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, লং ফর্ম পিরিয়ডিক টেবিল। এবার এখানে দেখো কিছু প্রপার্টি বলবো। ওকে, এখানে কিছু প্রপার্টি আমি বলবো, যেমন ধরো এই যে পিরিয়ডিক টেবিলে দেখো কি কি
প্রবলেমগুলো শর্ট আউট হয়েছে। এই যে পিরিয়ডিক টেবিলটাতে যখন আমরা অ্যাটমিক নাম্বারের থ্রু দিয়ে সাজাচ্ছি, অ্যাটমিক নাম্বারের বেসিসে দেখো আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19। দেখো তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। আর আর্গনের কি ছিল? অ্যাটমিক ওয়েট বেশি ছিল, পটাশিয়ামের চেয়ে বেশি ছিল, কিন্তু আর্গনকে আগে প্লেস করা হয়েছিল পটাশিয়ামের আগে। সেটা একটা মেন্ডেলিপের ত্রুটি ছিল। যখনই অ্যাটমিক নাম্বারের বেসিসে সাজানো হলো তখন প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো নেক্সট, এখানে আয়োডিন আর টেলুরিয়াম। দেখো আয়োডিন আর টেলুরিয়ামের ক্ষেত্রেও সেম, আয়োডিনের অ্যাটমিক ওয়েট কি ছিল? বেশি ছিল টেলুরিয়ামের চেয়ে, কিন্তু দেখো আয়োডিনের কম ছিল টেলুরিয়ামের চেয়ে, কিন্তু আয়োডিনকে পরে রাখা হয়েছে। ওকে, এবার অ্যাটমিক নাম্বারের বেসিসে যখন কম্পেয়ার করছো, দেখো টেলুরিয়ামের অ্যাটমিক নাম্বার কিন্তু আয়োডিনের চেয়ে কম। তাহলে এই যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু, এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু সব সলভ হয়ে গেল সুন্দরভাবে। ঠিক আছে, দেখো দেখো বোঝা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিনটা কি কোনো কারণে থেমে গেছে? না আমার এখানেই দেখাচ্ছে, একটু কমেন্টে জানাও তো স্ক্রিনে কিছু প্রবলেম হয়েছে। আচ্ছা দেখো, ওকে, এবার দেখো নেক্সট, দেখো এখানে এই যে এলিমেন্ট গুলো গ্রুপ 1, পরপর আমি বলছি, এখানে দেখে নাও। গ্রুপ 1 এ কারা আছে? হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম, হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম। ঠিক আছে, এখানে কি হচ্ছে? গ্রুপ 1। দেখো গ্রুপ 1 এলিমেন্ট আমরা কাকে বলছি? গ্রুপ 1, এদেরকে আমরা বলছি অ্যালকালি মেটাল। ঠিক আছে, এদেরকে আমরা বলছি অ্যালকালি মেটাল। গ্রুপ 2, গ্রুপ 2 তে কারা আছে? দেখো বেরিলিয়াম থেকে রেডিয়াম। গ্রুপ 2 তে আছে বেরিয়াম থেকে রেডিয়াম, এদেরকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল, বা বাংলায় বলবো ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, এদেরকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল, বাংলায় বললে বলবো ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, চলো, এই যে অ্যালকালি মেটাল আমরা কাদেরকে বলি বলতো? অ্যালকালি মেটাল আমরা কাকে বলি? যেটা গ্রুপ 1 এ আছে। এদেরকে অ্যালকালি মেটাল মানে কি? এদেরকে আমরা বলছি ক্ষার ধাতু। ঠিক আছে, ক্ষার ধাতু। কেন বলছি? তার কারণ এরা কি করে? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করে? ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। ওকে, আর কি করে? জলের সাথে, এটা কেটে দিচ্ছি, জলের সাথে বিক্রিয়া করে, জলের সাথে তীব্র ক্ষার তৈরি করে, তীব্র ক্ষার তৈরি করে। ঠিক আছে, দেখো এবারে এটা দেখলাম, তাহলে গ্রুপ 2 কাকে বলবো? গ্রুপ 2 এলিমেন্ট, দেখো গ্রুপ 2 এলিমেন্ট, গ্রুপ 2 এলিমেন্টের আমরা কি বলছি? অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল। দেখো এই যে অ্যালকালাইন যে আর্থ মেটাল বলছি, এর তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে দুটো। ঠিক আছে, গ্রুপ 1 এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1, কারণ গ্রুপ 1 এ আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1। অ্যালকালাইন আর্থ মেটালে কি আছে? অ্যালকালাইন আর্থ মেটালে দুটো আছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, অ্যালকালাইন আর্থ মেটালে কিন্তু দুটো আছে। ঠিক আছে, 2। দেখো
এবার এদের হচ্ছে দেখো প্রপার্টিটা কি, এরা কি করে, অ্যালকালাইন আর্থ মেটাল, এদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, কারণ কি এই অক্সাইড গুলো আর্থে পাওয়া যায়, সেই কারণে এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়। এদের যোজ্যতা ইলেকট্রন কটা আছে, 2টি। এবং এরা কি হয়, এরা খুব সক্রিয় হয়, রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, রিঅ্যাক্টিভ হওয়ার জন্য এদেরকে কি করা হয় না, প্রকৃতিতে মুক্ত অবস্থায় এদের পাওয়া যায় না। এবার যাই হোক, দেখো এরা কি হয়, এরা হচ্ছে স্ট্রং রিডাকটিভ এলিমেন্ট। কেন বলছে স্ট্রং রিডাকটিভ এলিমেন্ট, এদেরকে কেন বলছে, তার কারণ দেখো এদের কি থাকে, 2টো ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়াম 2+, মানে ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে আছে, মানে কি ম্যাগনেসিয়ামের ধরো 12টা ইলেকট্রন আছে। ঠিক আছে, 12টা ইলেকট্রন, এর ইলেকট্রন বিন্যাস হয় 282, মানে দুটো যে ইলেকট্রন এটা ইজিলি পেরিয়ে গিয়ে কি করে, দুটো ইলেকট্রন ইজিলি রিলিজ করে ম্যাগনেসিয়াম 2+ ফর্ম করতে পারে। তো এই দুটো ইলেকট্রন সবসময় কি থাকে, হাইলি অ্যাভেলেবেল, সেই কারণে এটা অন্যকে কি করে, বিজারিত করতে পারে। অন্য এলিমেন্টকে, আমি বাংলাতেই লিখে দিচ্ছি, অন্য এলিমেন্টকে বিজারিত করতে পারে। ওকে, বিজারিত করতে পারে, সেই কারণে এটা কি স্ট্রং রিডাকটিভ এলিমেন্ট, বা আমরা বলতে পারি তীব্র বিজারক পদার্থ। কারা, যারা গ্রুপ 2 তে আছে, তীব্র বিজারক পদার্থ। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোকে দেখো, এখানে কিন্তু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন একটা, তাহলে এটা কিন্তু কম রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু কম রিঅ্যাক্টিভ, মানে গ্রুপ 2 এর চেয়ে। চলো এবার নেক্সট দেখো গ্রুপ 13 কে আমরা কি বলি, বোরনের ফ্যামিলি। গ্রুপ 13, এখানে কে কে আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডেন, থ্যালিয়াম। ঠিক আছে, যখন পিরিয়ডিক টেবিল পড়বে সামনে অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল খুলে রাখবে, বোরন, অ্যালুমিনিয়াম, তোমার গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই এলিমেন্ট গুলো আছে, এদেরকে আমরা বলছি বোরন ফ্যামিলি। ওকে, নেক্সট দেখো গ্রুপ 14, এদেরকে আমরা বলি কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি কে কে আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর তোমার টিন, তারপর লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, তারপর লেড, কার্বন ফ্যামিলি। গ্রুপ 15, এটাকে আমরা বলি নাইট্রোজেন ফ্যামিলি। এর আর একটা নিক নেম আছে, নাইট্রোজেন ফ্যামিলি, এর আর একটা নিক নেম আছে, নাম হচ্ছে নিকটোজেন। ওকে, গ্রুপ 16 এ কে কে আছে, গ্রুপ 16 এ যারা আছে তাদেরকে আমরা বলি অক্সিজেন ফ্যামিলি। কে কে আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আমি এগুলো লিখছি না, পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, দেখে নেবে। এদেরকে আমরা বলি চ্যালকোজেন। নিকনেম গুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিকটোজেন, চ্যালকোজেন। ওকে, তারপর দেখো গ্রুপ 17 এ কারা আছে, হ্যালোজেন ফ্যামিলি। এটাকে আমরা বলি হ্যালোজেন ফ্যামিলি। দেখো হ্যালোজেন ফ্যামিলি কাদেরকে বলছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। ঠিক আছে, এদেরকে আমরা বলছি হ্যালোজেন ফ্যামিলি। চলো এবার নেক্সট হচ্ছে গ্রুপ 18, এদেরকে আমরা বলি জিরো গ্রুপ। এখানে যারা আছে এলিমেন্ট গুলো, এদেরকে আমরা বলি নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, কারণ এরা কি, এরা হাইলি ইনার্ট, এরা সক্রিয় নয়। ঠিক আছে, এদের যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এটা কি করে, এটা অ্যাকচুয়ালি অক্টেট যে ল,
যে বাইরের ভ্যালেন্স শেলে ইলেকট্রনের সংখ্যা 8টা হলে কি হয়, স্টেবিল হয়। এদের অ্যাকচুয়ালি প্রত্যেকের নিয়ন থেকে রেডন প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, ভ্যালেন্স শেল ইলেকট্রনের নাম্বার হচ্ছে 8। সেই কারণে এরা কি হয়, হাইলি স্টেবিল হয়। দেখো এবার হচ্ছে যেটা ব্যাপার, নন মেটাল মানে অধাতব পদার্থ। নন মেটাল কোন কোন গ্রুপ থেকে বিলং করে, গ্রুপ 17 আর 16। ঠিক আছে, 16 আর 17 এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি নন মেটাল গ্রুপ। গ্রুপ নাম্বার কারা কারা আছে, অক্সিজেন ফ্যামিলি আছে আর হ্যালোজেন ফ্যামিলি আছে। মেটালয়েড আমরা কাদের বলি, মেটালয়েড। মেটালয়েড মানে কি, যার মধ্যে কি থাকে, মেটাল আর নন মেটাল দুজনের গুণই বর্তমান থাকে। মেটাল আর নন মেটাল দুজনের গুণই বর্তমান থাকে, তাদেরকে আমরা কি বলি, মেটালয়েড। ঠিক আছে, তাহলে এই যে মেটালয়েড, একে আমরা কি বলবো, কারা, দেখো যে মেটালয়েড যেই পদার্থ এলিমেন্ট গুলো তারা হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। ওকে, দেখো এবার এই যে এলিমেন্ট গুলো এরা কি করে, এরা কিন্তু পিরিয়ডিক টেবিলে একটা সিঁড়ি বরাবর অবস্থান করে। এই যে এই জায়গাটা দেখো, বোরন কি কি বললাম, বোরন, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি আর টেলুরিয়াম। ঠিক আছে, এই যে কম্পাউন্ড গুলোকে, এগুলোকে বলা হয় মেটালয়েড। ওকে, এদেরকে বলা হয় কি, মেটালয়েড। দেখো এখানে আমরা কি বললাম, মেটালয়েড গুলোর ধাতু আর অধাতু দুজনের গুণই কিন্তু বর্তমান থাকে। যেমন ধরো সিলিকন, একটা যদি এক্সাম্পল দিই, সিলিকন, ঠিক আছে, এটা কি, এটা খুব ব্রিটিল হয়, মানে ভঙ্গুর, ব্রিটিল। এর কি থাকে একটা তোমার দীপ, এই যে সিলিকন এটা কি হয়, চকচকে হয়। ঠিক আছে, যেটাকে আমরা দীপ্তি বলতে পারি, চকচকে। সিলিকনের টেক্সচারটা মানে উপর থেকে দেখতে কি হয়, চকচকে, ধাতুর মতো। কার মতো, ধাতুর মতো। ঠিক আছে, আবার কি করে সিলিকন, ধাতুর, সিলিকন হচ্ছে তড়িতের সুপরিবাহী নয়, তড়িতের সুপরিবাহী নয়। তাহলে দেখো আমরা কি দেখলাম, সিলিকন তার ধাতুর নেচার আছে, আবার অধাতুর নেচারও আছে, কারণ অধাতু কি করে, তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, তো সেরকম একটা উদাহরণ হলো সিলিকন। এবার দেখো এই যে সিলিকন, এটা কিন্তু আবার কুপরিবাহীও নয়। ঠিক আছে, এই যে সিলিকনটা এটা কিন্তু কুপরিবাহীও নয়, একটা কি আছে, কন্ডাক্টর মানে পরিবাহী, একটা আছে সেমিকন্ডাক্টর, এটাকে কি বলে, অর্ধ পরিবাহী। ঠিক আছে, তড়িতের অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর মানে এটাকে আমরা বলছি অর্ধ পরিবাহী। আর একটা আছে কি, কুপরিবাহী, যেটা একেবারেই তড়িৎ পরিবহন করে না। তো এই সিলিকন কার মধ্যে পড়ে, এরকম সেমিকন্ডাক্টরের একটা উদাহরণ হলো সিলিকন। ঠিক আছে, কেন, তার কারণ এর মধ্যে ধাতু আর অধাতু উভয়ের ধর্মই বর্তমান থাকে, এটা কিন্তু একেবারে পুরোপুরি অধাতু নয়। সেই কারণে এটা সেমিকন্ডাক্টর বলছে। কেন, তার কারণ কোনো একটা বিশেষ কন্ডিশনের উপস্থিতিতে সিলিকন কি করে, তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, কি বললাম আশা করি বোঝা গেছে, কোনো বিশেষ পরিস্থিতির উপস্থিতিতে সিলিকন তড়িৎ পরিবহন করতে পারে। কেন, দেখো এই জায়গাটা আমি একটুখানি এক্সপ্লেন করে দিই। বললাম যখন কি হয়, যে কোনো পদার্থের দুটো এনার্জি ব্যান্ড থাকে, একটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড আর একটাকে বলি কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ওকে,
তো এই ভ্যালেন্স ব্যান্ডে কি থাকে, ভ্যালেন্স শেল ইলেকট্রন গুলো থাকে। এবার এই কন্ডাকশন ব্যান্ডের এনার্জি কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের চেয়ে বেশি হয়, এটা হচ্ছে এনার্জি বোঝাচ্ছে, ঠিক আছে। এই ধরো ব্যান্ড স্ট্রাকচার। আর একটা যেটা হয়, ধরো আমি ভিবি আর সিবি দিয়ে লিখছি, এই ধরো একটা ব্যান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে সিবি। তো দেখো এদের মধ্যে যে গ্যাপটা, এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ, তো এখানে দেখছো গ্যাপটা প্রচুর হাই, সেই কারণে ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলো সহজে যেতে পারে না। তখন এটা কি হয়ে যায়, তখন এটা কুপরিবাহী হয়ে যায়। এবার আর একটা টাইপের হয় যেখানে ব্যান্ড গ্যাপটা খুব কম। ধরো এইভাবে আমি দেখাচ্ছি ছবিটা, এটা ধরো ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে দেখছো এখানে ব্যান্ড গ্যাপটা কি ভীষণ কম, এটা হচ্ছে কি ব্যান্ড গ্যাপ। এদের এখানে যে ইলেকট্রন গুলো থাকবে, এগুলো কি হবে, কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই ইজিলি কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে এবং কি করবে, তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। দেখো তাহলে আমি তিনটে টাইপের ম্যাটেরিয়াল দেখালাম, তার মধ্যে একটা হচ্ছে এদের মধ্যে ব্যান্ড গ্যাপ অনেক বেশি, আর একটার মধ্যে দেখো ব্যান্ড গ্যাপ মিডিয়াম। এবার এক্ষেত্রে কি হয়, এই যে ইলেকট্রন গুলোকে বাইরে থেকে হিট অ্যাপ্লাই করা হয় বা ডোপিং করা হয়। ডোপিং মিন্স অন্য কোনো ফরেন এলিমেন্ট এখানে অ্যাড করা হয় কেমিক্যালি, ঠিক আছে, মানে কেমিক্যালি অ্যাড করা হয়। আর অথবা হিট করা হলে কি হয়, এই ভ্যালেন্স যে বন্ড গুলো হিট করলে কি হয়, ইলেকট্রন গুলো এক্সাইট হয়ে যায়, মানে খুব বেশি এনার্জি গেইন করে এরা কি করে, কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যেতে পারে। কি করে বললাম, জাম্প করে যেতে পারে। আর ডোপিং করলে কি হয়, ডোপিং কি করে অ্যাকচুয়ালি, ডোপিংটা ব্যান্ড গ্যাপ কমিয়ে দেয়। অন্য কোনো একটা এলিমেন্ট এলে কি হয়, তার আবার যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এখানে ওভারল্যাপ করে। তো এই মোটামুটি হচ্ছে কনসেপ্ট, এখানে আর বিশেষ কিছু আমরা জানবো না। চলো তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টপিক বলবো, সেটা হচ্ছে ট্রান্স ইউরানিক এলিমেন্ট। ট্রান্স ইউরানিক এলিমেন্ট, দেখো ট্রান্স ইউরানিক এলিমেন্ট আমরা কাদের বলছি জানো তোমরা কেউ? ট্রান্স ইউরানিক এলিমেন্ট আমরা কাকে বলি? দেখো এদেরকে বাংলায় বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। ওকে, বাংলায় বলা হচ্ছে কি, ইউরেনিয়ামোত্তর মৌল। তোমরা কাকে বলবো? এই এলিমেন্ট গুলো কোথায় অবস্থান করে? সেভেন্থ পিরিয়ডে, ঠিক আছে। এই যে এলিমেন্ট গুলো এরা কিন্তু অবস্থান করে সেভেন্থ পিরিয়ড। কাদেরকে আমরা বলি? ইউরেনিয়ামের পরবর্তী যে মৌল, ইউরেনিয়ামের পরে কি মৌল আছে দেখো, আমি একবার দেখিয়ে দিই পিরিয়ডিক টেবিলটা। নেপচুনিয়াম। দেখো ইউরেনিয়ামের যে পরের মৌল সেটা হচ্ছে কি নেপচুনিয়াম। নেপচুনিয়াম থেকে প্লুটোনিয়াম, ওকে। তারপরে আর কি পাচ্ছি পরপর, লরেন্সিয়াম পর্যন্ত। তাহলে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আর্মেসিয়াম, তোমার আর্মেসিয়াম, তারপর আছে কারিয়াম, তারপর আছে এটা হচ্ছে বার্কেলিয়াম, তারপর এটা ক্যালিফোর্নিয়াম, তারপর এটা আইনস্টেনিয়াম, তারপর এটা ফার্মিয়াম, তারপর এটা মেন্ডেলেভিয়াম, তারপর এটা নোবেলিয়াম, তারপর এটা হচ্ছে লরেন্সিয়াম। তাহলে এখানে আমরা টোটাল কটা এলিমেন্ট পেলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। কটা এলিমেন্ট পেয়েছি? 11টা এলিমেন্ট পেয়েছি। তাহলে এই যে 11টা এলিমেন্ট, যেটা কিনা কোথায় অবস্থান করছে, ইউরেনিয়ামের পরে। ইউরেনিয়ামকে কাউন্ট করিনি কিন্তু, এখানে আমি লিখে দিচ্ছি নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই যে 11টা মৌল, এদেরকে আমরা বলি ইউরেনিয়ামোত্তর মৌল। 11টি মৌল
এদেরকে আমরা কি বলছি? ইউরেনিয়ামোত্তর মৌল বা ট্রান্স ইউরানিক এলিমেন্ট। ঠিক আছে? দেখো এই যে মৌলগুলোকে কিভাবে তৈরি করা হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আর্টিফিশিয়ালি সিনথেসিস করা হয়। কোথায় সিনথেসিস করা হয়? আর্টিফিশিয়ালি সিনথেসিস করা হয়। আর্টিফিশিয়াল সিনথেসিস, synthesized in nuclear reactor, nuclear reactor. ওকে, আচ্ছা। নেপচুনিয়াম আর প্লুটোনিয়ামটা তো আমি বলে দিয়েছি যে খুব অল্প পরিমাণে পাওয়া যায়, সেই কারণে আমরা বলি 94টা মৌল আছে। ঠিক আছে? আর এই সমস্ত মৌলই কিন্তু তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ হয়, সেটা তো বুঝতেই পারছো। যখন রেডিও অ্যাক্টিভিটি পড়াবো তখন এগুলো ভালো করে আবার বলবো। এবার দেখো নেক্সট ক্লাসে আমরা ব্লকে যাব। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক এলিমেন্ট আমরা কেন বলছি, কি ব্যাপার, উইথ ইলেকট্রনিক কনফিগারেশন এই যে এখানে দেওয়া আছে দেখো, সব সুন্দর করে এগুলো সব নেক্সট ক্লাসে বলবো। খুব ইন্টারেস্টিং, কেউ মিস করবে না। কিন্তু ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। বলো এবার কেউ কিছু বলতে চাও, নইলে আমি ক্লাসটা অফ করব। কারোর কিছু জানার আছে? কেউ কিছু বলতে চাও? হ্যাঁ না যাই হোক কিছু কমেন্ট দাও, তাহলে আমি ক্লাসটা অফ করব। ওকে চলো তাহলে, গুড নাইট। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে ম্যাম। তুমি কি একাই ক্লাস করছো? ক্লাসে কতজন আছে এখন? আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক চলো।